তাদের দ্বারে দ্বারে গিয়ে, তাদের অফিসে গিয়ে গিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছে এবং সেই আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে, যে ঐক্যমতের ভিত্তিতে আমরা যুগপৎ আন্দোলন করতে যাচ্ছি। আপনারা অনেক মত বিনিময় করতে গিয়ে খুব সঠিকভাবে আপনারা বলেছেন যে এগুলি হচ্ছে নির্বাচন উত্তরকালীন কথা, নির্বাচন পূর্বকালীন যে দাবি, বিশেষ করে একটি অবাধ নির্বাচন আদায় করার যে দাবি, সেই প্রশ্নটা নিয়ে কথা বলা দরকার। আমরা এই আলোচনাতে ওই প্রশ্নে খুব একটা বেশি মনোযোগ দেই নাই, কিন্তু একথা খুব পরিষ্কারভাবে কথা বলা আছে যে একটি অবাধ নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার তা কোনোভাবেই ক্ষমতাসীন ফ্যাসিবাদী এই সরকারের পক্ষে দেয়া সম্ভব নয়। এবং আপনারা এটাও জানেন যে এই যে সম্ভব নয়, এই প্রশ্নে ইতিমধ্যেই বিএনপি তার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত তৈরি করেছে এবং এই প্রশ্নে সকলেই একমত পোষণ করেন যে ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারের আমলে কোনো অবাধ নির্বাচন হবে না। আন্ডার হাসিনা নো ইলেকশন, এই প্রশ্নে একটা ঐক্যমত তৈরি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে একটি অবাধ নির্বাচনের জন্য আমরা কি করতে পারি এবং সেই আন্দোলনের জন্য আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল গণতান্ত্রিক দলগুলি আমরা কিভাবে কাজ করব। এই কাজ করতে গিয়ে প্রশ্ন আসে যে সেই অবাধ নির্বাচন কেবলমাত্র কি ক্ষমতা পরিবর্তনের জন্য, কেবলমাত্র কি আওয়ামী লীগের মাধ্যমে বিএনপি ক্ষমতায় জিতবে অথবা কোন অন্য রাজনৈতিক দল জিতবে, তাছাড়া আলোচনা শেষ। 50 বছরের ইতিহাস বলে যে অবাধ নির্বাচন হলেই দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 91 অথবা 2001 অথবা পরবর্তী যে কোনো নির্বাচনকে যদি আমরা তুলনাও করি, তাহলে সেই নির্বাচন কিন্তু এক ধরনের সন্তুষ্টি দিয়েছে, কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতা দিয়েছে, নির্বাচনের গ্রহণযোগ্যতা দিয়েছে, কিন্তু রাষ্ট্রের যে সেই গুণগত পরিবর্তন তা হয়নি বলেই কিন্তু আজকে আবার আমরা সেই ভোগান্তির মধ্যে পড়েছি। এই বিবেচনা বা এই প্রশ্নের মোকাবেলা যাতে বিএনপিকে না করতে হয় অথবা বিএনপিকে কেউ যেন অভিযুক্ত করতে না পারে যে বিএনপি কেবলমাত্র ক্ষমতার জন্য একটা অবাধ নির্বাচনের ধুয়ো করতে শুরু করেছে। এ ব্যাপারে যেহেতু বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিচ্ছন্ন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পথনকশা যেহেতু অত্যন্ত পরিষ্কার, সেই কারণেই আমরা আমাদের আন্দোলনের সকল ব্যক্তির কাছে পরিষ্কার করতে চাই, আন্ডার হাসিনা নো ইলেকশন, অবাধ নির্বাচন অনুষ্ঠানের সমস্ত শর্ত পূরণ করতে হবে, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং শুধু তাই নয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী বিজেতাদেরকে সাথে নিয়ে বিএনপি এমন একটি সরকার গঠন করতে চায় যেই সরকার ধ্বংসপ্রাপ্ত এই রাষ্ট্রকে পুনর্গঠন করবে, মেরামত করবে এবং সেই কর্মসূচিটা কি তাও বিএনপি বলতে চায়। অতএব এ থেকে জেড পর্যন্ত কোন পর্বেই বিএনপির কর্মসূচি, বিএনপির দৃষ্টিভঙ্গি, বিএনপির লক্ষ্য, বিএনপির উদ্দেশ্য সম্পর্কে কারো কোনো যাতে প্রশ্ন না থাকে। অতীতের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের কর্মসূচির উদ্যোগের সঙ্গে এবারের বিএনপির কর্মসূচি, এটাই কিন্তু সবচেয়ে বড় পার্থক্য। আপনারা অনেকেই আমাদেরকে প্রশংসা করেছেন বিএনপির মিডিয়া সেল যে বিএনপি এই দৃষ্টিভঙ্গিগুলিকে তুলে ধরার চেষ্টা করছে, সেজন্য আবার অনেকে জানতেও চেয়েছেন যে এখানে শুধু ভবিষ্যতের গুরুত্বটাই বেশি পেয়েছে, এই মুহূর্তের গুরুত্বটা বেশি পায়নি। আমরা আপনাদের উভয়ের মতামতকেই আমাদের অভিজ্ঞতার ভান্ডারে সম্পদ হিসাবে গ্রহণ করছি। একই সঙ্গে আপনাদেরকে আমরা এটাও বলছি যে আমরা আন্ডার হাসিনা নো ইলেকশনের যেমন সূত্র তৈরি করছি এবং তত্ত্বাবধায়ক দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনের যে কর্মসূচি আমরা তৈরি করছি, সেই কর্মসূচির পথ পরিষ্কার করার জন্যই নির্বাচিত হওয়ার পরেও বিএনপি করতে চায় এবং বিএনপি যে আসলে একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা চায়, তার প্রত্যেকটি মৌলিক প্রশ্নে যে চ্যালেঞ্জগুলি আছে, সেই চ্যালেঞ্জগুলি যে বিএনপি অ্যাড্রেস করতে চায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটাই কিন্তু গত 28শে মার্চ সুবর্ণ জয়ন্তীর বক্তব্য রাখতে গিয়ে জাতির সামনে পথনকশা হিসাবে উপস্থাপন করেছেন। সেই বক্তব্যের প্রতিধ্বনি নিয়েই আমরা বিএনপি মিডিয়া সেল আপনাদের এই সিলেটের পূর্ণভূমি থেকে আমাদের যাত্রা শুরু করছি। আমরা বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহরে এই বক্তব্যগুলিকে তুলে ধরব। ইতিমধ্যেই এই বক্তব্যের আলোকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তাদের কর্মসূচি নির্ধারণ করবেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই কর্মসূচি দেশের সাধারণ মানুষের মধ্যে আপনাদের মতো যারা অগ্রগামী সমাজ, সেই অগ্রগামী সমাজের কাছে আগাম তুলে ধরা দরকার। কারণ আপনারা হচ্ছেন মত বিস্তার করেন, আপনারা মতকে প্রভাবিত করেন, আপনারা মতামত তৈরি করেন, আপনারা সাধারণ মানুষকে পথ দেখান। সেই জন্যই আপনাদের মতো পেশাজীবী, আপনাদের মতো জ্ঞানী গুণী প্রাজ্ঞবান ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করার এই উদ্যোগটা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যা আমাদের চেয়ারম্যান
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভীষণ প্রয়োজনীয়তা বলেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পথরক্ষায় বলেছেন, সেই বক্তব্যটাকে বিস্তৃত আকারে আপনাদের সামনে হাজির করার জন্যই আমাদের আজকের এই লিখিত বক্তব্য এবং এই মত বিনিময় এবং প্রশ্নোত্তরের মধ্য দিয়ে এর অন্তর্নিহিত অন্যান্য সমস্ত অব্যক্ত কথাগুলিকে পরিস্ফুট করার উদ্যোগটাই কিন্তু আমরা গ্রহণ করেছি। আমরা এই আলোচনাকে কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা আপনাদের আলোচনার মধ্য থেকে যে পয়েন্টগুলিকে গ্রহণ করেছি সেই লিঙ্ক ধরে যদি ভবিষ্যতে আরো অনেক বেশি মতামত আপনাদের কাছ থেকে এক্সপ্লোর করতে হয়, আমরাও সেটা করব এবং আপনাদের কাছ থেকে সেই আগাম অনুমতি নিয়ে রাখলাম যে আপনাদের সকলকে আমরা ব্যক্তিগতভাবে প্রয়োজনে যোগাযোগ করব। আপনাদের অনেকের মতামতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে। আমি সহমত প্রকাশ করেছেন যে বিষয়গুলি, সেখানে আর না গিয়ে দু একটি বিষয় আপনারা যে পরামর্শ দিয়েছেন আমি সেই বিষয়ে দু একটি মন্তব্য করতে চাই। বিশেষ করে আমাদের ফারুক মাহমুদ চৌধুরী সাহেব ওনার বক্তব্যে উনি একটা পয়েন্ট বলেছেন যে আমরা শেষ সেন্টেন্সে যে বলেছি শিক্ষিত জনগোষ্ঠী, আমি বিডিএসএল এর পক্ষ থেকে ওনার এই সমালোচনাটাকে একটা গঠনমূলক সমালোচনা হিসেবে গ্রহণ করছি। আমরা এখানে শিক্ষিত কথাটা না বলে আমরা এখানে অন্য একটা ভালো শব্দ ব্যবহার করতে পারি, অগ্রগামী সমাজ বলতে পারি, তাহলে আর প্রশ্নটা মুখোমুখি দাঁড়াবে না। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ওনার এই ক্রিটিসিজমটাকে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিক্যাল পরামর্শ হিসাবে গ্রহণ করছি। আমি জনাব শহীদ ভাই, অ্যাডভোকেট শহীদ ভাই, ইমাদুল্লাহ শহীদ ভাই, আমার ছাত্র জীবনেরই থেকেই আমি ওনাকে চিনি এবং আমাদের একটা পুরনো কারণে আমাদের একটা সুসম্পর্ক আছে। আমি তার বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন পর্যবেক্ষণ খুব মনোযোগ দিয়ে আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি এবং আমরা বুঝি যে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার যে চ্যালেঞ্জগুলি এটা অনেক অনেক অমসৃণ, অনেক কঠিন। বিশেষ করে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাতে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটি কতটা সম্ভব, কারণ এ পর্যন্ত পৃথিবীর যেখানে যেখানে আছে সেখানে বেশিরভাগই কিন্তু যুক্তরাজ্য ব্যবস্থা অথবা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কিন্তু আমাদের কিন্তু একটা সেন্ট্রালাইজড স্টেট সিস্টেম। কিন্তু আমাদের আবার এটাও প্রমাণিত হয়ে গেছে যেখানে এক পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেবলমাত্রই স্বৈরতন্ত্রের একটি রাবার স্ট্যাম্প ছাড়া কিছুই কাজ করে না। এটা একটা নির্বাচনী স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়েছে এবং স্বৈরতন্ত্র শুধুমাত্র স্বৈরতন্ত্রের জায়গাতেই নেই, সে একটা ফ্যাসিবাদী একটা চরিত্র ধারণ করেছে। সমাজের সমস্ত বিত্তবান, ব্যবসা বাণিজ্য, অর্থ, গণমাধ্যমের সমস্ত মতামতকে প্রভাবিত করার ক্ষমতা এবং প্রত্যেকটি রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক ক্ষমতাকে সে কুক্ষিগত করে সে একটা কর্পোরেট কালচার ডেভেলপ করেছে এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এই কর্পোরেট কালচারকে এস্টাবলিশ করার জন্য সে গোটা রাষ্ট্রকে ব্যবহার করছে। আর এই রাষ্ট্রকে সে যেহেতু বৈধভাবে ব্যবহার করতে পারছে না, সেই কারণে সে নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করছে, ইলেকশন সিস্টেমকে স্পয়েল করে দিচ্ছে এবং এর মধ্যে দিয়ে শেষ পর্যন্ত গোটা রাষ্ট্র আমরা যেভাবে মোবাইল ফোন ব্যবহার করি ঠিক সেইভাবে তিনি কিন্তু গোটা রাষ্ট্রকে ব্যবহার করছেন জনগণের বিরুদ্ধে তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। অতএব ক্ষমতা উচ্ছেদ করে আমরা একটা অবাধ নির্বাচন চাই, এ কথা বলার সঙ্গে সঙ্গে যদি এই সমস্ত বিষয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি জনগণের সামনে আমরা হাজির না করি, তাহলে ভবিষ্যতে এই প্রশ্নের মুখোমুখি যখনই আমরা হব তখনই কিন্তু আমাদের ওই বক্তব্যের গুরুত্ব কমে যেতে পারে। সেই কারণে অত্যন্ত নির্ভুলতার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পথরক্ষা আপনাদের সামনে হাজির করেছেন। আমি আপনাদের বেশিরভাগের আলোচনার মধ্যে দিয়ে উৎসাহ পেয়েছি এবং যে দুই তিনটি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পেয়েছি সেগুলো তো আমরা আমাদের কনস্ট্রাকটিভ গঠনমূলক ক্রিটিসিজম হিসেবে গ্রহণ করছি এবং আপনাদের কাছ থেকে যে উৎসাহ পেলাম, উদ্দীপনা পেলাম এবং সাধারণভাবে যে একটা নীতিগত ঐক্যমত পোষণ হয়েছে, নীতিগতভাবে কিন্তু কেউই আমাদের এই উদ্যোগের বা এই প্রস্তাবের সঙ্গে কিন্তু দ্বিমত পোষণ করেন। আমাদের শহীদ ভাই বা ফারুক ভাইয়ের মতো বক্তারা যারা দুই একটা ক্রিটিক্যাল পরামর্শ দিয়েছেন তারাও কিন্তু নীতিগতভাবে একমত পোষণ করেছেন। আমি খুব গভীরভাবে তাদের কথা শুনেছি। ফলে ইন প্রিন্সিপাল আজকের এই সভায় কিন্তু আমাদের এই প্রস্তাবের পক্ষে একটা সর্বসম্মত ঐক্যমত তৈরি হয়েছে। আর ক্রিটিক্যাল কনস্ট্রাকটিভ যে সাজেশনসগুলিকে আছে সেগুলি আমরা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের ভবিষ্যৎ যখন আমরা এটাকে দাঁড় করবো, রিস্ট্রাকচারিং করবো, আপনাদের ক্রিটিক্যাল সাজেশনসগুলিকে আমরা খুব প্রপারলি ইনকর্পোরেট করবো। আপনাদেরকে আমি পরিশেষে আবারও গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে ছাত্রনেতা নূর আলমের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, যুবনেতা শাওন প্রধানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, ভোলার রক্ত, নারায়ণগঞ্জের রক্ত গড়িয়ে গড়িয়ে 56,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়ছে এবং সেই রক্তের উত্তাপ একটা গণ অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি করছে এবং সেই গণ অভ্যুত্থানের সম্ভাবনা মানুষের মধ্যে যাতে এই প্রশ্ন না তৈরি হয় যে এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবলই কি ক্ষমতার পরিবর্তন, নাকি আসলে আমাদেরও ভাগ্যের পরিবর্তন ঘটবে, নাকি আসলেই আমরা ন্যায্য বিচার পাবো, নাকি আসলেই আমরা একটা জনগণের পার্লামেন্ট পাবো,
সেই প্রশ্নগুলির একটা আগাম উত্তরও আমরা গণ-অভ্যুত্থান তৈরির রাজনৈতিক এই সংগ্রামের পাশাপাশি আমরা এই সংগ্রামটাকেও একই সঙ্গে প্যারালাল গতিতে সমান্তরাল গতিতে তৈরি করতে চাই। তারই উদ্যোগ হচ্ছে মিডিয়া সেলের এই আলোচনা। সে কারণেই আমরা আমাদের শিরোনাম এবং আমাদের আলোচনার মূল বিষয়বস্তুতে শুধুমাত্রই জবাবদিহিতামূলক রাষ্ট্র চাই। এই জবাবদিহিতা আদায় করবে যদি প্রকৃত ভোট ব্যবস্থা থাকে, তাহলে জনগণের কাছে রাষ্ট্র জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। প্রতি 5 বছর পর পর যদি অবাধ নির্বাচন হয়, তাহলে যে কোনো দল এবং আমরা নিজেরাও জনগণের কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে চাই। কারণ আমরা জানি যদি জবাবদিহিতাকে নিশ্চিত করা যায়, তাহলে যে কোনো অন্যায় দূর হতে বাধ্য। আর যদি অন্যায় যারা করতে চায়, তারা প্রথমেই কিন্তু জবাবদিহিতার জায়গাটা ভেঙে দিবে। রাষ্ট্রের মালিক জনগণ, এবং সেই জনগণ রাষ্ট্রের উপরে তার মালিকানা চর্চা করে ভোটের মধ্য দিয়ে, এবং সে কারণেই স্বৈরাচার ফ্যাসিবাদ প্রথমে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আর আমরা সে কারণেই বলেছি আমরা একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ দৃঢ় এবং আমাদের পথনকশার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার মূল কথাই কিন্তু হচ্ছে এইটা, যে আমরা একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র চাই। এবং এই কথা যখনই বলবো, তখন সেই কথার সঙ্গে যে কথাগুলিকে যুক্ত করা দরকার, সেই কথাগুলিকে আমরা যুক্ত করে এখানে হাজির করেছি। আমি আপনাদের কাছে উদ্যোক্ত আহ্বান রেখে গেলাম, আমাদের এই ধারণা পত্রটিকে এনরিচ করার জন্য, আরো সমৃদ্ধ করার জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, তাহলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার যে মাধ্যম, বিশেষ করে আমাদের মিডিয়া সেল বা বিএনপির কার্যালয় বা বিএনপির যে কোনো নেতার কাছ থেকে আপনারা আমাদেরকে সেই পরামর্শটা পাঠাবেন। আমি নিশ্চিত যে আমাদের যোগাযোগ করতে চাইলে খুব একটা কঠিন হওয়ার কথা না। আমাদের দলের ওয়েবসাইট আছে, মিডিয়া সেলের ওয়েবসাইট আছে, আমাদের মিডিয়া পেজ আছে, এবং আমরা আমাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস আছে, সবগুলি আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। যারা আরো বেশি গভীর মনোযোগ দিয়ে পরামর্শ দিতে চান, তাদের উদ্দেশ্যে আমি এই কারণে একটা উদাত্ত আহ্বান রেখে দিলাম। আমার মনে হয় অনেক সময় নিয়ে ফেলছি, এবং আপনারা আমাদের এই প্রাথমিকভাবে প্রথম পর্বের আলোচনাটা করতে গিয়ে যে ছোটখাটো কিছু ভুল ত্রুটি হয়েছে, যেমন মাইক্রোফোনের স্ক্যারসিটি আছে, সাউন্ড সিস্টেমে কিছু প্রবলেম দেখা দিয়েছে, আপ্যায়নটা খুব ভালোভাবে করতে পারি নাই, আর ভালো আপ্যায়ন করা উচিত ছিল আপনাদের, এত দীর্ঘ সময় আপনারা থাকলেন। এরকম আরো হয়তো কিছু কিছু দোষ ত্রুটি আমাদের এই আয়োজনের মধ্যে থাকতে পারে। আমি নিশ্চিত আপনাদের উদারতা দিয়ে আপনারা আমাদের এই সমস্ত দোষ ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই সংগ্রাম বাংলাদেশে একটি প্রকৃত কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার সংগ্রাম। আমাদের এই সংগ্রাম জনগণ রাষ্ট্রের মালিক, তার হাতে মালিকানা ফেরত দেওয়ার সংগ্রাম। আমাদের এই সংগ্রাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার যে অন্যায় নির্যাতন ভোগ করছে, সেখান থেকে তাকে মুক্ত করে জনগণের কাছে তাকে হাজির করার সংগ্রাম। আমাদের এই সংগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যেভাবে নির্বাচিত করে রেখেছে এই সরকার, সেখান থেকে জনগণের কাছে তাকে হাজির করে তাদের নেতৃত্বে একটি আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রাম। এবং এই কাজে কতটা চ্যালেঞ্জ তা আপনারা সবাই ভালো করে জানেন, এবং সেই চ্যালেঞ্জের কারণেই আমরা সার্বিকভাবে আমাদের সকল পদক্ষেপ গ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকে